স্বাগতম সাথীরা। শুরু করছি আজকের অনুষ্ঠান বিপন্ন এ সময়। কথা দিয়েছিলাম যে 4 জুলাই থেকে আমরা নো এনআরসি মুভমেন্ট ফেসবুক গ্রুপ থেকে শুরু করব বিপন্ন এ সময়। তাই কথা মতোই আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে এই চরম সময়, এই যে মানুষের ভোগান্তি, এই যে দুর্দশা, এই যে মহারোগের মহা আক্রান্ত মানুষ, এই পরিস্থিতিতেও চলছে এই চরম একটা দুর্দশার দিনেও চলছে মানুষের বেঁচে থাকার লড়াই। এই বেঁচে থাকার লড়াইয়ের পাশাপাশি আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এই এনআরসি বিরোধী আন্দোলনকে বাঁচিয়ে রাখার। সেই এনআরসি বিরোধী আন্দোলনকে বাঁচিয়ে রাখার জন্যই আমরা এই বিপন্ন, এই যে মানুষের একেবারে নাজেহাল অবস্থা, এই নাজেহাল অবস্থার মধ্যেও বাঁচিয়ে চলার যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, প্রতিনিয়ত জীবনযুদ্ধের লড়াই এবং মানুষের অধিকারের লড়াই যে আমরা চালিয়ে যাচ্ছি, তাই এই সময়ের নাম দিয়েছি আমরা বিপন্ন এ সময়। প্রত্যেক রবিবারে আপনাদের সামনে আমরা তুলে ধরব সারা সপ্তাহের হাল হকিকত। আমরা আপনাদের সামনে গান, নাটক, কবিতা, প্রতিবাদী গান, প্রতিবাদী নাটক, প্রতিবাদী কবিতা, প্রতিবাদী লেখক, প্রতিবেদন, এই সমস্ত কিছু তুলে ধরব। তার পাশাপাশি থাকবে গোটা দেশে এনআরসি নিয়ে বা বিভিন্ন মানুষের আন্দোলন নিয়ে খবরাখবর। তার সাথে থাকবে ব্যক্তিত্বের সঙ্গে সরাসরি কথোপকথন পাই নো এনআরসি ফেসবুক গ্রুপে, নো এনআরসি মুভমেন্টের পেজ থেকে। তাই আমাদের এই সকলের লড়াইয়ের যে সংগ্রামের যে আন্দোলনের যে গ্রুপ, যে মিডিয়া আমাদের হাতে রয়েছে, এই ফেসবুক লাইভের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে সরাসরি প্রত্যেক রবিবারে যোগাযোগ গড়ে তুলব এবং একটা সেতু বন্ধন গড়ে তুলতে চাই। তাই আমরা এই অসময়েও শুরু করছি, এই বিপন্ন সময়েও শুরু করছি বিপন্ন এ সময়। আজকের বিপন্ন এ সময় অনুষ্ঠানটি শুরু করব আমরা বিপুল চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তীর গান দিয়ে। বিপুল চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী সম্পর্কে আপনারা সকলেই জানেন। আন্দোলনের কর্মী, আন্দোলনের গান, আন্দোলন নেই বাঁচেন মরেন, আন্দোলন নিয়ে ওনার জীবন গড়ে উঠেছে। আসুন ওনাদের স্বামী স্ত্রীর কণ্ঠে আমরা আজকে শুনে নেব বিপন্ন এ সময়ের গান। আজকের অনুষ্ঠান শুরু করছি বিপুল চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তীর গান দিয়ে। একই চাঁদ ওঠে রাস পূর্ণিমায়, একই চাঁদ ওঠে ঈদে, একই সে বেদনা মাথা কুটে মরে মন্দিরে মসজিদে। একই চাঁদ ওঠে রাস পূর্ণিমায়, একই চাঁদ ওঠে ঈদে, একই সে বেদনা মাথা কুটে মরে মন্দিরে মসজিদে। একই চাঁদ ওঠে রাস পূর্ণিমায়, একই চাঁদ ওঠে ঈদে, একই সে বেদনা মাথা কুটে মরে মন্দিরে মসজিদে। একই সে মানুষ ভাঙা চোরা মুখ, একই সে মানুষ বেঁকে যাওয়া নুজ, একই সে মানুষ ভাঙা চোরা মুখ, একই সে মানুষ বেঁকে যাওয়া নুজ। একই আকাশের নিচে আমাদের জঠরের একই খিদে। একই চাঁদ ওঠে রাস পূর্ণিমায়, একই চাঁদ ওঠে ঈদে, একই সে বেদনা মাথা কুটে মরে মন্দিরে মসজিদে।
কেন কারণ, কেন এ মারণ, কেন এ মরণ খেলা, হাসে যুদ্ধের ফেরিওয়ালা, হাসে মৃত্যুর ফেরিওয়ালা। কেন কারণ, কেন এ মারণ, কেন এ মরণ খেলা, হাসে যুদ্ধের ফেরিওয়ালা, হাসে মৃত্যুর ফেরিওয়ালা। একই সে মানুষ, একই প্রাণ মন, একই সে মানুষ, একই নিপীড়ন, একই সে মানুষ, একই প্রাণ মন, একই সে মানুষ, একই নিপীড়ন। একই গান বাঁধে বাউল ফকির দরবেশ মুর্শিদে, একই চাঁদ ওঠে রাস পূর্ণিমায়, একই চাঁদ ওঠে ঈদে, একই সে বেদনা মাথা কুটে মারে মন্দিরে মসজিদে। একই চাঁদ ওঠে রাস পূর্ণিমায়, একই চাঁদ ওঠে ঈদে, একই সে বেদনা মাথা কুটে মারে মন্দিরে মসজিদে। একই চাঁদ ওঠে রাস পূর্ণিমায়, একই চাঁদ ওঠে ঈদে, একই সে বেদনা মাথা কুটে মরে মন্দিরে মসজিদে। আপনারা শুনলেন বিপন্ন এই সময়েও দুই সাথীর গান। দুজনেই আন্দোলনের কর্মী, আন্দোলনের সাথী, আন্দোলনেরই গান গান, আন্দোলনেরই গান নিয়ে বেশ বাঁচেন, আন্দোলন নিয়ে মরেন। এরপরে আমরা চলে আসব দ্বিতীয় পর্যায়ে, যেখানে আমরা আপনাদের সামনে তুলে ধরব এনআরসি, এনপিআর, সিএ সংক্রান্ত বিভিন্ন খবর। কি ভাবছে রাষ্ট্র বাহাদুরেরা, কি ভাবছে শাসক দল, কোন গতিতে এগোচ্ছে এনআরসি, এনপিআর, সিএ এর কাজ, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা খবর পরিবেশন করব আপনাদের সামনে। বিপন্ন এ সময়ে তুলে ধরছি আজকের এনআরসি, এনপিআর, সিএ সংক্রান্ত খবর। জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি ও জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট আসিফ ইকবাল তানা এবং দেবাঙ্গনা কালিতা নাতাশা নারওয়ালকে 2020 সালে দিল্লি গণহত্যার মিথ্যে মামলার দায়ে ইউএপিএ আইনে গত বছর লকডাউন চলাকালীন গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় দীর্ঘ 13 মাস কারাগারে বন্দী থাকার পর 2021 সালের 15 জুন দিল্লি হাইকোর্ট তাদের নির্দোষ ঘোষণা করে জামিন মঞ্জুর করেছে। এনআরসি, সিএ, এনপিআর বিরোধী আন্দোলনের নেতা ওমর খালিদ এখনো তিহার জেলে বন্দী। ওমর খালিদ এনআরসি, সিএ, এনপিআর বিরোধী আন্দোলনের একজন নেতা। তার প্রতি এই অন্যায় অবিচার আমরা মেনে নেব না। তার মুক্তির দাবিতে আকাশ বাতাস কেঁপে উঠুক। গ্রেপ্তারের আগে ওমর খালিদের শেষ বক্তব্যটা শুনে নেওয়া যাক। अगर आप इस वीडियो को देख रहे हैं, इसका यह मतलब है कि मुझे गिरफ्तार कर लिया गया है। इस वीडियो के जरिए मैं आपको एक संदेश देना चाहता हूं। दिल्ली दंगों में जो दिल्ली पुलिस की कार्रवाई है, उसमें वो दंगाइयों को नहीं पकड़ रहे हैं, जिन्होंने खुलेआम दंगा किया, दंगा भड़काया, पुलिस की मौजूदगी में भड़काया, टीवी कैमरा के सामने भड़काया। हम सबने देखा। उन पर एफआईआर तो दूर की बात, उनको एक बार दिल्ली पुलिस पूछताछ के लिए भी नहीं बुला रही है। वहीं दूसरी तरफ जो सरकार के आलोचक हैं, जो सरकार की नीतियों का और खास तौर से सीए कानून का विरोध कर रहे थे, एनआरसी का विरोध कर रहे थे, उनको झूठे मुकदमों में फंसाया जा रहा है। कोई सबूत नहीं है उनके पास। कई सारे छात्र नौजवानों को गिरफ्तार कर लिया है। पिछले कई महीने से मुझको भी गिरफ्तार करने की कोशिश कर रहे हैं। झूठे झूठे बयान चलाते रहते हैं टीवी पे। पहले मेरी एक स्पीच जो 17 मिनट की स्पीच थी, उसमें से 20-30 सेकंड निकाल के उसको वायरल किया गया और बताया गया कि ये दंगे की साजिश है,
कि मैंने लोगों को बोला कि सड़कों पर आके विरोध प्रदर्शन करें। जब मैंने वो पूरी 17 मिनट की स्पीच अपलोड कर दी, जिस स्पीच में मैं दंगा और हिंसा तो दूर की बात, मैं सत्याग्रह और अहिंसा गांधी के संदेश की बात कर रहा था, तो अब वो मेरे खिलाफ और नए नए झूठे बयान टीवी में चलाते हैं, मीडिया में चलाते हैं, लोगों से झूठी गवाही देने को मजबूर किया जा रहा है उनको डरा धमका के पुलिस द्वारा, और कोशिश करी जा रही है कि जो भी सरकार की आलोचना करता है आज उसको जेल के पीछे बंद कर दिया जाए। क्या खता है मेरी? क्या ये खता है मेरी कि मैं बोलता हूं कि ये देश जितना आपका उतना मेरा भी है? ये हमारा हिंदुस्तान जो खूबसूरत देश है, यहां इतने सारे धर्म को मानने वाले लोग रहते हैं, इतनी सारी भाषाएं बोलने वाले लोग रहते हैं, इतने अलग अलग प्रकार के लोग रहते हैं, लेकिन वो सारे लोग कानून के सामने, संविधान के सामने बराबर है। आज इसको बदलने की कोशिश करी जा रही है, आज हमको बांटने की कोशिश करी जा रही है, और इस बांटने की राजनीति के खिलाफ जो बोलता है उसको डरा धमका के जेल के पीछे बंद करके उसकी आवाज को बंद करने की कोशिश करी जा रही है। वो हमको डरा रहे हैं, लेकिन वो साथ में आपको भी डरा रहे हैं। वो हमारी आवाज को बंद कर रहे हैं, हमको कैद कर रहे हैं जेलों के पीछे, लेकिन आपको भी झूठ के अंदर कैद करना चाहते हैं, आपको डरा के चुप करा देना चाहते हैं। बस एक अपील करके मैं अपनी बात खत्म करूंगा, डरिए मत, नाइंसाफी के खिलाफ आवाज बुलंद कीजिए। जिन लोगों को झूठे मुकदमों में फंसाया जा रहा है उन लोगों की रिहाई की मांग कीजिए, हर जुल्म के खिलाफ बोलिए। बहुत बहुत शुक्रिया। এনআরসি সিএ এনপিআর বিরোধী আন্দোলনের নেতা শারজিল ইমাম গুয়াহাটির কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী। তার করোনা পজিটিভ ধরা পড়লেও তাকে মুক্তি দেওয়া হয়নি, তিনি আজও বন্দী অবস্থায় রয়েছেন। এনআরসি সিএ এনপিআর বিরোধী আন্দোলনের স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট গুলফিসা ফাতিমাকে গত বছর লকডাউনের মাঝে ইউপিএ চাপিয়ে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি আজও বন্দী দশায় রয়েছেন। এনআরসি সিএ এনপিআর বিরোধী আন্দোলনের সমস্ত প্রতিবাদী বন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হয়ে উঠেছে নো এনআরসি মুভমেন্ট। আমরা আপনাদের সামনে তুলে ধরছি আগামী বক্তব্য শ্রীমতী মেরুনা মুর্মুর। আপনারা জানেন ইনি একজন আন্দোলনের কর্মী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, শিক্ষাবিদ, সেই মহান একজন শিক্ষাবিদ যিনি বরাবর অধিকার, বিভিন্ন লড়াই নিয়ে লেখেন এবং আন্দোলনের পাশে থাকেন। এরকম একজন আন্দোলনের কর্মীকে আপনাদের সামনে তার বক্তব্য তুলে ধরতে পেরে আমরা গর্বিত। দেখুন বিপন্ন এ সময়ে আগামী প্রতিবেদন, মেরুনা মুর্মুর বক্তব্য। আজকে আমাদের অতিথি ডক্টর মেরুনা মুর্মু। ডক্টর মেরুনা মুর্মুর অধ্যাপক এবং গবেষক, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ান। আপনারা ওনাকে শুধু এইভাবে চেনেন না, আমরা জানি যে ডক্টর মেরুনা মুর্মুর যে প্রতিবাদী চরিত্র সেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি। এভাবেই আমরা মেরুনা মুর্মুকে চিনেছি এবং তিনি অত্যন্ত পরিচিত একজন মানুষ। আমাদের ভারতে যে এনআরসি হতে চলেছে, যে এনআরসি নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকেও বিভিন্ন উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট, সেই উদ্যোগের ভিত্তিতে আমরা একরকম আশঙ্কা করছি যে আমাদের পশ্চিমবঙ্গেও এনআরসি হতে পারে। তো এই এনআরসি যদি হয় তো সেক্ষেত্রে আমাদের যে আদিবাসী এবং জনজাতি সমাজ, সেই জনজাতি সমাজের কিন্তু কোনো কাগজ নেই, অথচ তারা বহু হাজার বছর ধরে এদেশের অধিবাসী। তো সেই মানুষগুলোর কি হবে? সেই মানুষগুলো কি করে প্রমাণ করবেন যে তারা এদেশেরই অধিবাসী ছিলেন? আমরা ডক্টর মুর্মুর কাছে এই বিষয়ে কিছু জানতে চাইব। দিদি, আপনি যদি এ বিষয়ে আমাদের কিছু বলেন। নমস্কার, অনেক ধন্যবাদ। সত্যি সময়টা ভীষণই বিপন্ন এবং আমি চেষ্টা করব বিভিন্নভাবে আমাদের বিপন্নতার কথা তুলে রাখতে। এবং আমি যেহেতু একটি জাতি সত্তার মানুষ এবং এই বাঙালি সমাজে আমাদের মতো মানুষকে অপর করে রাখা হয়েছে, সেহেতু আমি আমার বক্তব্যে সেই সব মানুষদের কথাই বেশি করে বলবো যারা এই বাঙালি ভদ্রলোক সোসাইটির দ্বারা বিভিন্নভাবে অপরায়ণের শিকার হয়েছেন।
সত্যি আমরা বড়ই বিপন্ন সময় দাঁড়িয়ে। আজ থেকে অনেক অনেক বছর আগে ডক্টর বি আর আম্বেদকর পাকিস্তান और पार्टीशन ऑफ इंडिया তে লিখেছিলেন যে if Hindu Raj becomes a reality, then it would be the greatest menace to this country. Whatever may Hindus say, actually it does not make a difference. That is, Hinduism is a danger to independence, equality and brotherhood. Thus, it is an enemy to democracy. We should make all out efforts to stop Hindu Raj from becoming a reality. এবং আমরা এমনই একটি বিপন্ন সময় দাঁড়িয়ে যেখানে সাম্প্রতিক নির্বাচনে আমরা দেখেছি যে 38% ভোট কিন্তু এমন একটি দলের কাছে গেছে যারা হিন্দুস্তান মন্ত্রকে তাদের এগিয়ে চলার পাথেয় বলে শুধু ঘোষণাই করছেন না, একটি আধিপত্যবাদে এই স্লোগানকে তুলে ধরে রাষ্ট্র, কিছু সম্প্রদায়, কিছু জাতির মানুষকে এই অপরায়ণের শিকার করছে। সেহেতু আমরা আদিবাসী, দলিত, বহুজন, মুসলমান সম্প্রদায়ের মানুষরা যারা সমাজে আগে থেকেই অপরায়ণের শিকার, তারা এবার রাষ্ট্রীয় যন্ত্রের হাতে সরকারিভাবে অপর হওয়ার মুখে দাঁড়িয়ে আছি। আমি যদিও এনআরসি নিয়ে বিশেষভাবে বলবো, এই যে আমরা দেখতে পাচ্ছি 2019 সালে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা করা হলো, সেটা সম্পূর্ণভাবে এক ধরনের সাম্প্রদায়িক বিভাজনের ওপর দাঁড়িয়ে। যেখানে আমরা সিএ 2003 যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেখানে দেখেছিলাম যে জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের যে অধিকার সেটা অনেকভাবেই সংকুচিত হয়েছিল এবং নানাভাবে কারা ইলিগাল মাইগ্রেন্ট এই ধরনের একটি তত্ত্ব আরোপ করা হয়েছিল, যেখানে ব্যাপক হারে নাগরিকত্বের বিচ্যুতির পথ খুলে দেওয়া হয়েছিল। সেটাকে আরো শক্তপোক্ত করলো এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এখানে বলা হচ্ছে হিন্দু সহ শুধুমাত্র 5টি ধর্মীয় সম্প্রদায় নাগরিক, তারা বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, খ্রিস্টান। তার বাইরে যারা, তাদেরকে অনায়াসে রাষ্ট্র ডাউটফুল সিটিজেন বা ইলিগাল মাইগ্রেন্ট ঘোষণা করতে পারে। এই যে 2019 সালের অ্যামেন্ডমেন্ট এবং
এই যে ঘোষণা, সাম্প্রদায়িক ঘোষণা বলা ভালো, সেটা খানিকটা আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশরা বাইরে থেকে এসে যে ডিভাইড এন্ড রুল পলিসিটা চালিয়েছিল, প্রকারান্তরে যারা হিন্দুস্তান বলছে, তারা আমাদের দেশের মানুষ হয়েও আমাদের যে ইউনিটি ইন ডাইভার্সিটি সেটা ভাঙার চেষ্টা করছে। আমি একটু আদিবাসীদের দিকে ফিরি। আমাদের সংবিধান যে সেকুলারিজমের কথা বলে আসছে, এই 2019 সালের এই অ্যামেন্ডমেন্টের ফলে সেটা যে প্রতিহত হচ্ছে শুধু তাই নয়, এই ধর্মীয় সংজ্ঞায় মানুষকে বেঁধে দেওয়ার ফলে আদিবাসী মানুষরা কিন্তু বিপন্ন হবেন বিশেষভাবে। যদি 2011 সালের সেন্সাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে মধ্য ভারত এবং পূর্ব ভারত, সেখানে ভারতবর্ষের 60% আদিবাসী মানুষ বসবাস করেন। এবার 2011 সালে দেখা যাচ্ছে যে এই আদিবাসী মানুষরা নিজেদের যেভাবে চিহ্নিতকরণ করেছেন, নিজেদের যে পরিচয় দিয়েছেন, তার ফলে তাদের দুটি কলমে রাখা হয়েছে। একটা হচ্ছে আদার রিলিজিয়াস পারসুয়েশনস, আর আরেকটা হচ্ছে রিলিজিয়াস নট স্টেটেড। আমরা জানি যে আদিবাসী মানুষ বেশিরভাগই প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, নিজেদের অধিকার সম্পর্কে বেশিরভাগই সচেতন নন। তারা যখন দেখবেন যে এই ধর্মগুলোর মধ্যে কোনোটাই তাদের নয়, হয় তাদের মধ্যে নিজেদের হিন্দু বলে ঘোষণা করার একটা প্রবণতা দেখা যাবে, বা তারা ডাউটফুল সিটিজেন্স বা ইলিগাল মাইগ্রেন্ট বলে ঘোষিত হবেন। এর যে বিপন্ন হওয়ার আর কি থাকতে পারে মানুষের জীবনে? কারণ এই যে আদিবাসী মানুষজন যারা আমাদের প্রকৃতিকে সৃজন করেন, প্রকৃতি ভিত্তিক আচার আচরণকে আলিঙ্গন করে বাঁচেন, তাদের তো নানা রকম আইনি জটিলতার ফলে বেনাগরিক করার প্রচেষ্টা আগে থেকেই চলছে। আমরা জানি 2006 সালে ফরেস্ট রাইটস অ্যাক্টে এই মানুষগুলোকে নানা রকম আইনি অধিকার দেওয়া হয়েছিল
যার ফলে তাদের জঙ্গলে বা বনাঞ্চলে বসবাস করার কিছু অধিকার জন্মেছিল। 2019 সালে যে পরিবর্ধিত ফরেস্ট রাইটস অ্যাক্ট করা হয়, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিপন্ন মানুষগুলো তাদের জল জঙ্গল জমি থেকে উৎখাত হচ্ছেন। স্বয়ং মহামান্য সুপ্রিম কোর্ট 13ই ফেব্রুয়ারি 2019 সালে 16টা রাজ্য জুড়ে 11.8 লাখ আদিবাসী মানুষকে উচ্ছেদ করার পক্ষে রায় দেয়। আসল উদ্দেশ্যটা হচ্ছে তো আসলে আদিবাসী মানুষ যারা খনিজ এলাকায় বসবাস করেন তাদের সেখান থেকে উৎখাত করে দেশি বিদেশি বৃহৎ পুঁজির হাতে এই খনিজ সম্পদ, আমাদের দেশজ খনিজ সম্পদ তুলে দেওয়া। তো এই সিএ এর দ্বারা যে সংবিধানকে উল্লঙ্ঘন করার শিলমোহর মিলেছিল, তারই কিন্তু একটা এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি এই ফরেস্ট রাইটস অ্যাক্ট 2019-এ। আমরা জানি পঞ্চম শিডিউল চিহ্নিত করা এলাকাগুলোয় আদিবাসী মানুষদের পূর্ণ স্বশাসনের অধিকার আছে। তাছাড়া 1996 সালের পঞ্চায়েত আইন অনুযায়ী এই এলাকাগুলোয় আদিবাসী গ্রাম সভা সর্বোচ্চ প্রশাসনিক অধিকার রাখেন জমি হস্তান্তর বা বিক্রির ক্ষেত্রে। তাদের অনুমোদন ছাড়া এই বনাঞ্চলের আদিবাসী জমি কোনো সরকার, কোনো দেশি বিদেশি অনাদিবাসী বণিকের হাতে, কর্পোরেটের হাতে তুলে দিতে পারে না। কিন্তু আমরা দেখছি যে 2013 সালে বেদান্ত কিভাবে নিয়ামগিরি পাহাড়ে বক্সাইট খননের জন্য ডোংরিয়া কুণ্ডের উৎখাত করার চেষ্টা করেছিলেন এবং কিভাবে 2013-14 সালে সেখানে এই আদিবাসী সম্প্রদায় এই বেদান্তকদের প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন। আমরা দেখেছি যে 2016-17 সালে এই বিজেপি সরকার ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট সংশোধন করে আবারও বৃহৎ পুঁজির হাতে ঝাড়খণ্ডের বনাঞ্চল তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেখানে কিভাবে আদিবাসীরা পাতালগড়ি মুভমেন্ট গড়ে তুলেছিলেন এবং তারা শিলালেখের ওপর 5th শিডিউল, যেখানে বলা হয়েছে যে আদিবাসী মানুষদের এই এলাকায় স্বশাসন আছে, সেইটা তুলে ধরেছিলেন।
আমাদের নিজেদের রাজ্যই বা আলাদা কি করে বলি? আমরা কি ভুলে গেছি যে জিন্দালদের কিভাবে লালগড়ে জমি দেওয়া হয়েছিল, বা এখন পুরুলিয়ায় কিভাবে ঠুরগায় অন্যায়ভাবে আদিবাসী মানুষদের সরিয়ে দিয়ে একটি বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার চেষ্টা চলছে। আসলে এই যে নেহেরুভিয়ান ডেভেলপমেন্ট প্যারাডাইম, সেটা তো শুরুই হয়েছিল আদিবাসী মানুষদের উৎখাত করা দিয়ে, এবং এটা ধরেই নেওয়া হয়েছে যে ফর দ্য বিগার কজ অফ দ্য নেশন কিছু মানুষ ডিসপেন্সেবল। এই রাষ্ট্রের স্বার্থে কিছু মানুষ তাদের জীবন জীবিকার অধিকার বছরের পর বছর বিনা বাধায় আত্মত্যাগ করে যাবেন, এবং রাষ্ট্র উন্নয়নের নামে তাদের উৎখাত করে যাবে। সেটা ডিভিসি হোক বা ঠুরগাই হোক। আর মরার উপর খরার ঘা দিতে তো চলেই এসছে আমাদের সিএএ। আমরা জানি যে এই আদিবাসী মানুষজন, তাদের কাছে কাগজপত্র নেই, সম্পত্তির দলিল দেখাতে পারবেন না, বিয়ের কাগজ দেখাতে পারবেন না, স্কুলের শংসাপত্র দেখাতে পারবেন না। তো তাদের বিয়ে নাগরিক করা তো খুবই সহজ। আমি নিজে ব্যক্তিগতভাবে হিঙ্গলগঞ্জে কাজ করি, এবং প্রসঙ্গত বলে রাখা ভালো যে হিঙ্গলগঞ্জে 66.6% মানুষ দলিত এবং 7.2% মানুষ আদিবাসী। এটা কিন্তু স্টেট অ্যাভারেজের চেয়ে অনেক বেশি। পশ্চিমবঙ্গে 23% মানুষ দলিত এবং 5.5% মানুষ আদিবাসী। এই এলাকায় কাজ করতে গিয়ে আমি বেসিক্যালি ড্রপ আউট রেটস দেখছিলাম আদিবাসীদের মধ্যে, এবং নানা কারণ খোঁজার চেষ্টা করছিলাম। তো সেখানে আমি দেখেছি যে বেশিরভাগ কারণ যে কারণে ছেলেমেয়েরা স্কুল ড্রপ আউট হচ্ছেন, সেটা তো সাংস্কৃতিক তফাতের জন্য খানিকটা ক্লাসের পড়া বুঝতে পারেন না, এবং তার ফলে একটা এলিয়েনেশন হয় ক্লাসরুমে, এবং সেখান থেকে স্কুলে যাওয়া বন্ধ। এবং এই এলাকা যেহেতু এক ফসলি জমি, সেহেতু এখানে এই আদিবাসী ছাত্রছাত্রীদের বাবা মা দুজনেই ভিন্ন ভিন্ন রাজ্যে মাইগ্রেন্ট লেবার। এবার তাদের দাদু দিদার কাছে ফেলে চলে যায়, মা বাবারা যেতে বাধ্য হন আর্থিক সংকুলান নেই বলে। এবং যেহেতু দাদু দিদারা কেউই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন, তারা এই নাতি নাতনিদের উদ্বুদ্ধ করে স্কুলে পাঠাতে পারেন না। এই মানুষ যাদের প্রথম প্রজন্মই স্কুল পাশ করেছে, এরকম গড়ে ওঠেনি, তারা সব ডকুমেন্টস দেখাতে বললে কাগজ দেখাতে পারবে,
কাগজ দেখাতে বললেই সবকিছু বেশ সাজিয়ে গুছিয়ে তুলে ধরতে পারবেন, এরকম ধরে নেওয়ার মতো নির্বুদ্ধিতা আশা করি আমাদের কারোর মধ্যে নেই। এই আদিবাসী মানুষ ছাড়াও হিঙ্গলগঞ্জে যারা বাস করেন এই বসিরহাট এই অঞ্চলে, তাদের মধ্যে কিন্তু আমরা অলরেডি কাগজ নেই বলে সুইসাইড দেখেছি, এবং বেশিরভাগই মুসলমান সম্প্রদায়ের মানুষ। নাম ভুল আছে বলে মামিনা বেগম বলে একজন সুইসাইড করেছিলেন, তার আগেও আরেকজন, আমার নামটা ঠিক এক্ষুনি মনে পড়ছে না, তিনিও সুইসাইড করেছেন। এবং এই যে অঞ্চলগুলোকে বর্ডার বলে ধরে নেওয়া হচ্ছে, সেখানে অনেক মানুষই আত্মহননের পথ বেছে নিচ্ছেন, কারণ তাদের কাছে কাগজ নেই, কোনোভাবেই নেই। এছাড়াও আমি যেহেতু নিজে পড়াই এবং পড়াশোনার কথা উঠে এলো, আমার মনে হয় এই যে সামগ্রিক বিপন্নতার কথা বলা হয়েছে, সেখানে একটুখানি পড়াশোনার কথা না বললেই নয়, অন্তত আমার দিক থেকে বলাটা আমি সঙ্গত মনে করছি। আমরা জানি যে আমাদের একটা নিউ এডুকেশন পলিসি তৈরি করা হয়েছে, এবং সেখানে আমরা শিক্ষার বেসরকারীকরণের সঙ্গে সঙ্গে আরো কিছু ভয়ঙ্কর টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। এই নিউ এডুকেশন পলিসিতে কিন্তু বলা হচ্ছে যে ট্রু ফিলান্থ্রপিক ইনস্টিটিউশনস তারা বেসরকারিভাবে শিক্ষা চালাতে পারবেন। নাও আমরা জানি যে এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কিভাবে সরস্বতী বিদ্যা মন্দির, একল বিদ্যালয়, তাদের শাখা প্রশাখা গজিয়ে উঠেছে, এবং এই একল বিদ্যালয় এবং সরস্বতী বিদ্যা মন্দির কিভাবে এই হিন্দুত্ব মতবাদকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছেন। এই যে অল্টারনেট মডেল অফ এডুকেশনের কথা নিউ এডুকেশন পলিসিতে বলা হচ্ছে, সেখানে কোনো রকম ভাবেই রিজার্ভেশন বা অ্যাফার্মেটিভ অ্যাকশনের কথা বলা হচ্ছে না। সেখানে একটা নতুন টার্ম ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে সোশ্যালি ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড গ্রুপস। এখন আমরা তো দেখেছি যে রিজার্ভেশন 10% ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা, তাদেরকেও দেওয়া হচ্ছে। তাত্ত্বিকভাবে সেটাতে বাধা থাকার কথা নয়, কিন্তু আমি এটাও বলে রাখা প্রয়োজন বলে মনে করি যে যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে যে 50% বেশি রিজার্ভেশন দেওয়া যাবে না, তাই দেওয়া হয় না, কিন্তু ভারতবর্ষের প্রায় 80% মানুষ কিন্তু এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরিতে পড়েন। এই রিপ্রেজেন্টেশনটা কিন্তু জনসংখ্যার অনুপাতে
একেবারেই প্রপোর্শনেট নয়। 80% কোট আনকোট পিছিয়ে পড়া মানুষের জন্য কিন্তু 50% সংরক্ষণ আছে। তো অলরেডি তো একটা ডিসপ্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাকশনের ক্ষেত্রে, তারপরে আবার 10% বাড়িয়ে দেওয়া হলো, আরো ডিসপ্রপোর্শন বাড়লো এই ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড গ্রুপ যারা সবর্ণ বা আপার কাছ থেকে আসবে তাদের জন্য এই সংরক্ষণের ফলে। আরো একটা কথা বলার যে এই নিউ এডুকেশন পলিসিতে কিন্তু অনলাইন এডুকেশনের কথা বলা হয়েছে, আর তাতে যে ডিজিটাল ডিভাইডটা কি সাংঘাতিকভাবে বাড়বে সে তো বলাই বাহুল্য। এমনিতেই আমরা দেখেছি যে এই যে অনলাইন ক্লাসেস শুরু হলো তার মধ্যে সরকারি এবং বেসরকারি স্কুলের মধ্যে শিক্ষার ফারাক বেড়েই গেল। এই যে ক্যাপিটালিস্ট শিক্ষা ব্যবস্থা আমাদের, তার একটা লেজিটিমাইজ প্রসার আমরা দেখতে পারলাম যে এই অনলাইন শিক্ষার ফলে যাদের স্মার্টফোন আছে, যাদের কানেকশন নেওয়ার ক্ষমতা আছে, যাদের রিচার্জ করার টাকা আছে, শিক্ষা শুধু তাদের জন্য। জনজাতি বা সংখ্যালঘু মানুষদের আরো আরো করে বুঝিয়ে দেওয়া হলো যে তাদের আসলে যেহেতু সামাজিক এবং সাংস্কৃতিক পুঁজি নেই, তাদের যেহেতু অর্থনৈতিক সঙ্গতি নেই, সেহেতু তাদের শিক্ষায় অধিকার নেই। আমি বলছিলাম যে যে এলাকায় কাজ করি সেখানে বেশিরভাগ পড়ুয়াদের অভিভাবকরা মাইগ্রেন্ট লেবার্স, তাদের অনেকে শিশু শ্রমিকে অলরেডি পরিণত হয়েছেন, যেহেতু মা বাবা এই ফোনটা তুলে দিতে পারেননি, এবং এই লকডাউনের ফলে কিভাবে কর্ম সংকুচিত হয়েছে সে সম্পর্কে তো আমরা সবাই অবহিত। আরেকটু মনে করে দিই যে আমাদের এই লকডাউনের গোড়ায় যে মেয়েটি সুইসাইডের কথা আমরা প্রথম শুনি তামিলনাড়ু থেকে, সে মেয়েটি কিন্তু দলিত ছিল। আরেকটা সমস্যা হচ্ছে যে যেহেতু এই দলিত, আদিবাসী বা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষজন শিক্ষার অধিকার সম্পর্কে ততটা সচেতন নন, সেহেতু এই বেসরকারি স্কুলগুলোয় মোটা টাকা দিয়ে যারা পড়াচ্ছেন এবং যাদের অনলাইন এডুকেশনে, যাদের ছেলে মেয়েদের অনলাইন এডুকেশনে কোনো রকম ভাবেই ফারাক পড়ছে না, তারা শিক্ষকদের বা প্রাতিষ্ঠানিক শিক্ষা যেখান থেকে পাচ্ছেন সেখানে তাদের কর্তৃপক্ষদের অনায়াসে জিজ্ঞাসা করছেন যে কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে, এই ফি কেন দেব, ওই ফি কেন দেব, কারণ এদের তো স্কুলে যেতে হচ্ছে না। এই মানুষগুলো দলিত বা মুসলমান সম্প্রদায় বা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, তারা এই যে সরকারি স্কুল থেকে মাসে একবার মিড ডে মিলটা পাচ্ছেন, সেটাই তাদের জন্য অনেক। ছেলে মেয়ে
যথাযথ শিক্ষা না পাক, অন্তত তাদের পেটটুকু তো ভরছে। এটাই বেঁচে থাকার জন্য অনেকই মানুষগুলোর কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই নিউ এডুকেশন পলিসি এবং নতুন যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন নীতি বার করেছে, তাতে বলছে যে এই অতিমারি চলে গেলেও কিন্তু 40% এডুকেশন অনলাইন থাকবে। এই সমস্যা এই কিছু মানুষকে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত করার যে পদ্ধতি আমরা অতিমারিতে দেখেছিলাম, তাকে লেজিটিমাইজ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে পড়াশোনার মাধ্যম হিসেবে। এই তো গেল শিক্ষার কথা। আমি সাংস্কৃতিক আগ্রাসন যেটা নিউ এডুকেশন পলিসির মাধ্যমে প্রসারিত হয়েছে তার কথাও বলতে চাই। অনেকেই খুব খুশি হয়েছিলেন যে নিউ এডুকেশন পলিসি বলেছে যে মাতৃভাষায় শিক্ষা দেওয়া উচিত। মাতৃভাষা, মাতৃদুগ্ধ, এ তো বেশ ভালো কথা। আমরা যারা বামফ্রন্ট আমলে বড় হয়েছি তারা দেখেছি যে ক্লাস 5 পরে ইংরেজি পড়ার ফলে একটি গোটা জেনারেশন কিভাবে বিভিন্ন রকম চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এইবার নিউ এডুকেশন পলিসি ফলে এবং পশ্চিমবঙ্গে অলচিকি লিপি স্বীকৃত হয়েছে, তার ফলে একদিকে যখন এটা সত্যি যে গত বছর 138 জন সাঁওতালি মাধ্যম স্কুল থেকে পাশ করেছেন, তারা অলচিকি লিপিতে লিখেছেন, এটাও সত্যি যে যেহেতু কলেজ স্তরে যে পাঠ্যপুস্তক আছে তা বেশিরভাগই অলচিকি লিপিতে লেখা নেই এবং সাঁওতালি মাধ্যমে কলেজ বা ইউনিভার্সিটি নেই বিশেষ, সেহেতু তাদের কিন্তু এই যে পড়ুয়ারা যারা পাশ করলেন তাদের কিন্তু সাঁওতালি ভাষা সাহিত্যে অনার্স করা ছাড়া আর কিছু গতি থাকবে না। এটাও কি বিপন্নতা নয়? এটা কি ধরে নেওয়া ভালো যে এই যেহেতু তারা একটি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন, একটি জনগোষ্ঠীর অন্তর্গত মানুষ, সেহেতু তারা শুধু
সেই সাবজেক্টেই উচ্চশিক্ষা লাভ করবেন, সেহেতু যদি মাতৃভাষা মাতৃদুগ্ধ বলতেই হয়, তবে এটাও সরকারের দেখা উচিত যে পাঠ্যপুস্তক লেখা হোক বিভিন্ন স্বীকৃত মাধ্যমের ভাষার স্কুলগুলোর জন্য, স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি লেভেলে শিক্ষক নিয়োগ করা হোক, যাতে যারা অলরেডি পিছিয়ে আছেন তারা যেন আরো পিছিয়ে না পড়েন এই হেন শিক্ষানীতির মাধ্যমে। আর যেটা বলার যে সাংস্কৃতিক আগ্রাসন কিন্তু নানাভাবে আমাদের আগে থেকেই প্রতিহত করেছে। এই এসসি এসটি ওবিসি রিজার্ভেশনের ফলে কিছু সংখ্যক মানুষ যারা সামান্যতম সুযোগ পেয়ে চাকরি ক্ষেত্রে সমান লড়াই করতে পারছেন, অন্তত তাদেরকে কিন্তু নানা রকম হেনস্থার শিকার হতে হয়েছে। এবং এই যে বলা হয় রিজার্ভেশন সব নিয়ে যাচ্ছে, ভদ্রলোকের শিক্ষার অধিকার, চাকরির অধিকার সব নিয়ে চলে যাচ্ছে এই দলিত বহুজন আদিবাসী মানুষ, এটা কিন্তু একেবারেই একটা মিথ। কারণ 2016 সালে, আমি শিক্ষার ক্ষেত্রেই বলবো, 2016 সালে অল ইন্ডিয়া একটা সার্ভে হয়েছিল হায়ার এডুকেশনে, এবং সেখানে দেখা গেছিল যে শিক্ষকতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে 0.9% মানুষ শুধু ইউনিভার্সিটি বা কলেজের অধ্যাপনা করছেন, যারা এসসি এসটি ওবিসি ব্যাকগ্রাউন্ডে। 1% আদিবাসীও এখনো কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক হয়ে উঠতে পারেননি, এবং শিডিউল কাস্ট মানুষদের ক্ষেত্রে সেটা কিন্তু মোটে 6%। আরেকবার মনে করিয়ে দিই সংখ্যাটা, পশ্চিমবঙ্গে দলিত মানুষ যারা বসবাস করেন তারা 23%। আর গত বছরে আমি নিজেই অনলাইন ট্রোলিং এর শিকার। শুধু এইটাই বলেছিলাম যে এই অনলাইন এক্সাম পরীক্ষা বা ভদ্রলোকের মেধা মাপার ঠিক মাধ্যম নয় এই অতিমারির সময় দাঁড়িয়ে। কারণ কোনো পড়ুয়ার জীবনের চেয়ে জীবনের একটা বছর বড় হতে পারে না, এবং তার ফলে তো আমাকে, যেহেতু আমি আদিবাসী, আমি রিজার্ভেশন নিয়েছি বা হকদার, সেই জন্য
আমি শিক্ষার মর্ম কি বুঝবো, সেসব বলা হয়েছে। আমরা জানি যে পশ্চিমবঙ্গের প্রথম লোধা সবর জনগোষ্ঠীর চুনি কোটাল 1992 সালে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। তিনি প্রাতিষ্ঠানিক হিংস্রতার শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন, এবং তখন SC/ST অ্যাট্রসিটিজ অ্যাক্ট একেবারেই তাকে হেনস্থাকারী মানুষদের বিরুদ্ধে ব্যবহার করা হয়নি। আমি নিজে সেই অ্যাক্টের আন্ডারে একটা কেস করেছি, কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এর বাইরে আমি যে বিশেষ কিছু এখনো দেখতে পাচ্ছি তেমনটা নয়। মেরুনাদিকে আমার আরেকটি প্রশ্ন। আমরা আসাম এনআরসি দেখেছি, সেখানে দেখেছি যে বিরাট সংখ্যক মহিলারা এই এনআরসির বলি হয়েছেন। হ্যাঁ, বিভিন্ন বয়সের ছোট্ট একটি মেয়ে থেকে শুরু করে, মানে সদ্যজাত মায়ের সঙ্গে থাকে এমন একটি সদ্যজাত মেয়ে থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, একেবারে অশীতিপর বৃদ্ধা, তাকে পর্যন্ত আমরা দেখেছি টেনে হিচড়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে অত্যন্ত অমানবিকভাবে। সেই দৃশ্য সারা পৃথিবী দেখেছে। তো এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে যে মেয়েদের বিয়ের পরে পরিচয়টা বদলে যায়। স্বামীর, বেশিরভাগ মেয়েই আমাদের দেশে স্বামীর পদবি ধারণ করে। তো এক্ষেত্রে তার বিয়ের আগের এক রকমের পরিচয় ছিল এবং বিয়ের পরের পরিচয় অন্যরকম হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন একটা এনআরসির জন্য কাগজপত্র দিতে হয় এবং লিগাসি ডেটা বলে যে কথাটা আমরা শুনছি, সেই লিগাসি যখন প্রমাণ করতে হয়, সেই প্রমাণ করতে হলে একজন মেয়ে সব থেকে বেশি বিপদে পড়েন। যেমন ধরুন, বাপের বাড়িতে গেলে তার ভাইয়েরা অনেক সময় কাগজপত্র দিতে চান না। এক্ষেত্রে সম্পত্তি নিয়ে লোকজনের ভয়টয় থাকে যে বিবাহিত বোন, সে হয়তো কাগজপত্র নিতে চাইছে, সম্পত্তি নিয়ে যেতে চাইবে, এই ভয় থেকে অনেক সময় ভাইরা দেন না। বা অনেক সময় বাবা মা মারা যাবার পর তাদের সম্পর্কে, তাদের ডিটেলস একজন মহিলার পক্ষে জানা সম্ভব হয় না। বা একজন মহিলার বিয়ে হয়তো অনেক দূরে হয়েছে, আসাম রাজ্যের কোনো মেয়ের বিয়ে হয়েছে পশ্চিমবঙ্গে, সেই মেয়ের পক্ষে হয়তো সেই সময় গিয়ে বাপের বাড়ি থেকে সমস্ত ডেটা কালেকশন করা হয়ে ওঠে না। এরকম বিভিন্ন ছোট ছোট কারণ, যে কারণগুলোর মধ্যে দিয়ে হয়তো মানে জাস্ট অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টটুকু না হলে ওই ভদ্রমহিলা অবশ্যই প্রমাণ করতে পারতেন যে তিনি এদেশেরই মানুষ এবং এদেশেই তার জন্ম, তার বাবা মাও এদেশের হওয়া সত্ত্বেও মেয়েরা কিন্তু এর বলি হচ্ছেন বেশি। তো এক্ষেত্রে এই এনআরসি হলে মেয়েরা কি অবস্থার মধ্যে পড়বেন এবং সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কি উপায়, এটার জন্য আমরা মেয়েদেরকে কিভাবে সচেতন করব, আমরা মেরুনাদির কাছে এ বিষয়ে কিছু জানতে চাই। ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। যে এই সিএর ফলে কি মেয়েরা বেশি করে ডিটেনশন ক্যাম্পের দিকে পা বাড়িয়ে আছেন? একেবারে আমি এটা নিয়ে কোনো সংশয় নেই। এবং আসামের যে ঘটনা আমরা দেখেছি, তার ফলে এটা নিয়ে সুনিশ্চিত যে মহিলারা আরো ভালনারেবল, তারা আরো বিপন্ন বোধ করবেন এই সিএ এর ফলে। আমাদের 19 শতকে মহিলা তাদের লেখাপড়া, প্রাতিষ্ঠানিক শিক্ষা, তাদের কর্মসংস্থান, লেখালেখি নিয়ে কাজ করেছে। এবং মনে পড়ে সেখানে কৈলাসবাসিনী দেবী হিন্দু মহিলাগণের হীনাবস্থা লেখায় যেটা লিখেছিলেন যে মেয়েরা জন্মে থেকেই
পুরুষদের অর্ধেক অধিকার নিয়ে জন্মায়, কারণ একটি কন্যা সন্তান জন্মালে ধাইকে 8 আনা দেওয়া হয় এবং পুত্র সন্তান জন্মালে ভাইকে 1 টাকা দেওয়া হয়। একেবারে মূল্যের ভিত্তিতে তার সামাজিক গুরুত্ব জন্ম থেকেই ঠিক করে দেওয়া হয়। আমরা যে ভারতবর্ষে দাঁড়িয়ে আছি সেখানে মহিলাদের অবস্থার কোনো পরিণতি ঘটেনি, বরঞ্চ বিপন্নতা আরো বেড়েছে। তাদের সেই 19 শতকেও লেখাপড়া শেখানো হতো না। এখনো আমি যে ড্রপ আউট রেটস দেখেছি তাতে দেখেছি যে মেয়েরা বেশি করে ড্রপ আউট হচ্ছেন, কারণ ছেলেকে পড়াশুনো শেখানো যতটুকু সামর্থ্য আছে মা বাবার, তারা সেটা করাবার চেষ্টা করেন। যিনি আমাদের বাড়িতে সহায়িকা হয়ে আসেন, আমরা দেখেছি তারাও চেষ্টা করেন যে ছেলেটাকে অন্তত যেন কোনো একটা বেসরকারি স্কুলে ভর্তি করতে পারে। মেয়ে তো পরের ধন, তার তো বিয়ে হয়ে যাবে। মেয়েদের তো আসলে কোনো ঘরই হয় না। যা মনু বলে গেছিলেন তা থেকে বিশেষ পরিবর্তন হয়েছে আমরা তো এমনটা বৃহত্তর সমাজে দেখতে পাই না। শৈশবে বাবার কর্তৃত্বে, যৌবনে স্বামীর কর্তৃত্বে এবং বৈধব্যে সন্তানের কর্তৃত্বে। তো এহেন ঘরহীন গৃহহীন অস্তিত্ব যাদের, তারা যে ডিটেনশন ক্যাম্পে বেশি করে যাবেন সেটা বলাই বাহুল্য। আমি যে হিঙ্গলগঞ্জের কথা বলছিলাম সেখানে আমরা দেখেছি যে এই যে মামিনা বিবি, তিনি যে শুধু মুসলমান সেটাই নন, তিনি মহিলা, এবং তার বিভিন্ন জায়গায় তিনি দৌড়ে বাবার বাড়ি থেকে এবং শ্বশুর বাড়িতে কাগজপত্র জোগাড় করতে পারেননি, কারণ এবং তার 2 জায়গায় 2 রকম নাম রয়ে গেছে, রেশন কার্ডে একটা এবং আধার কার্ডে একটা। এটা বলেছিলাম যে এই দলিত, আদিবাসী, মুসলমান সম্প্রদায়ের মানুষরা শিক্ষা নিরীক্ষে অনেকটাই পিছিয়ে, এবং প্রতিটি ট্রাস্টের যে কন্ডিশন অফ মুসলিমস ইন ওয়েস্ট বেঙ্গল এবং ট্রাইবস ইন ওয়েস্ট বেঙ্গল, যে 2টো রিপোর্ট বেরিয়েছে, তাতে আমরা দেখেছি যে কিভাবে এই 2 সম্প্রদায়ের মানুষরা এমনিতেই পিছিয়ে আছেন, এবং এই পিছিয়ে পড়া মানুষদের মধ্যেও আরো পিছিয়ে পড়া ডাবলি ডেপ্রাইভড কিন্তু মহিলারাই। সেহেতু তাদের যে এই সিএ অ্যাক্টের ফলে তারা যে আরো বেশি বিপন্ন সে নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এমনটা হওয়ার কিন্তু কথা ছিল না, কারোর জন্যই কথা ছিল না। কি একটা সময় এসে দাঁড়িয়েছি যেখানে রাষ্ট্র তার নাগরিকদের কাছে জুজু হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্র তো নিরাপত্তা দেয়, তাই জন্যই, সুরক্ষিত করার জন্যই নাকি রাষ্ট্র কোটি 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 টাকা
আমাদের সুরক্ষার জন্য নাকি ডিফেন্সের জন্য ব্যয় করা হয়। আমাদের বাজেটের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট কিন্তু ডিফেন্স খাতে। সেইখানে দাঁড়িয়ে রাষ্ট্র আমাদের কনস্ট্যান্টলি ভয় রেখেছে যে তোমাদের বেনাগরিক করে দেব, যার কিনা রক্ষা করার কথা সেই লাগাতার 1955 সালের প্রথম যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেটার পর থেকে নানাভাবে অ্যামেন্ডমেন্ট করে 1985 সাল, 1986 সাল, 2003 সাল, 2019 সালে সিটিজেনশিপ অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট এনে নাগরিকত্বকে সংকুচিত করে চলেছে। প্রথম যে সিটিজেনশিপ অ্যাক্ট ছিল 1955 সালে, সেখানে কিন্তু এমনটাই বলা হয়েছিল যে ভারতের ভৌগোলিক সীমার মধ্যে যাদের জন্ম তারা নিশ্চিত রূপে ভারতের নাগরিক, যাদের মা বাবা ঠাকুরদা ঠাকুমা অবিভক্ত ভারতের ভৌগোলিক সীমার মধ্যে জন্মেছেন তারা ভারতের নাগরিক, যারা সংবিধান বলবৎ হওয়ার 5 বছর আগে থেকে ভারতের ভৌগোলিক সীমার মধ্যে বাস করছেন তারাও নাগরিক। এবং এমনটা বলা হয়েছিল পরে যে যারা দেশ ভাগের পরে এখানে এসছেন তারা যদি 6 মাস টানা ভারতে সাধারণভাবে বসবাস করেন, তারা আবেদন করে নাগরিকত্ব অর্জন করতে পারবেন। কিন্তু এই যে সেই 1955 পরে খান 10 সংশোধনী আনা হলো, তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ মানুষকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার অস্ত্র হাতে তুলে নিল রাষ্ট্র ব্যবস্থা, নিজের নাগরিকদের বিরুদ্ধে আইনি অস্ত্র। এটা তো একেবারে সিভিল ওয়ার। এবং যেখানে আমরা দেখছি যে 2003 সালের অ্যামেন্ডমেন্টে নানা রকম ছলাকলায় জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের অধিকার সংকুচিত করা হচ্ছে, ব্যাপকভাবে নাগরিকত্ব হরণের পথ খুলে দেওয়া হচ্ছে, সেখানেই আবার ওভারসিজ সিটিজেনশিপ তার ব্যবস্থা করা হচ্ছে, ডুয়াল সিটিজেনশিপ যে ব্যবস্থা আছে বিদেশে তার আধারে। এই যে যারা কোটি কোটি টাকা নিয়ে, দেশের টাকা রাষ্ট্রের টাকা বলে তো কিছু হয় না, এটা আপনার আমার অর্জিত টাকা থেকে আমরা যে ট্যাক্স দিই সেই দেশের টাকা, যারা পালিয়ে গেলেন তারা দিব্যি ওভারসিজ সিটিজেনশিপ পাবেন। আর আমরা যারা দেশের নাগরিক তারা ক্রমশই হয় দলিত বহুজন আদিবাসী মহিলা বলে নিজেদের নাগরিকত্বের অধিকার হারাবো, নয় এই নাগরিকত্ব পাওয়ার জন্য ডাউটফুল সিটিজেন তকমা লাগলে নিজেদের সিটিজেন প্রমাণ করার জন্য যখন আমরা
ফরেন সিটিজেন্স ট্রাইব্যুনালের কাছে, ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে হাত পাতবো, তখন আমরা দেখব যে আমরা ওই যে আসামের 19 লক্ষ, যার মধ্যে আবার 14 লক্ষ হিন্দু, তাদের সঙ্গেই আমাদের ভবিষ্যৎ জুড়ে গেছে। ওখানেই আমাদের ঐক্যবদ্ধ ভবিষ্যৎ যেন লেখা হয়ে গেছে। কারণ এই ফরেনার্স ট্রাইব্যুনে গিয়ে যে কাগজপত্র দেখাতে হবে, যে অর্থ সংকুলান লাগবে, সেটা এই দলিত, বহুজন, আদিবাসী, মহিলা, তাদের কোথায় আছে সেই সংস্থান? সেহেতু আজকে আর কথা বাড়াবো না, এটুকুই বলা যে আমাদের প্রথম যে নাগরিকত্ব আইন 1955 সালের, সেটা বলবৎ থাক, এবং তারপরে যে কটা সংশোধন হয়েছে সেগুলোকে ছুঁড়ে ফেলা হোক। কারণ কোনো মানুষ, তার অস্তিত্ব অবৈধ হতে পারে না। এই যে দেশে দেশে কাঁটাতার, সেটা মানুষই তৈরি করেছেন। এই যে যাকে এখন ওপার বাংলা বলা হয়, সেই বাংলাদেশ থেকে আসা মানুষগুলো আসলে অবিভক্ত ভারতবর্ষেরই মানুষ। আমরা একই দেশের জল হাওয়ায় একদা বাস করতাম, এবং এই যে বিজেপি আরএসএস জুজু দেখাচ্ছে যে এই ওপার বাংলা থেকে আসা মানুষরা তাদের নাগরিকত্ব হারাবেন যদি না তারা 2019-এর এই অ্যামেন্ডমেন্টকে আপন করে নেন। এটা সর্বৈব ধাপ্পা। বিজেপি আরএসএস আসলেই তো ধাপ্পাই দিয়ে যান, মানুষকে ভুল বোঝান। আজ পর্যন্ত একটা পলিসিও 2014 সালের পরে প্রো পিপল নিয়ে উঠেছেন এই সরকার বলে তোমার আমার মনে হয় না। তো আমাদের সর্বশক্তি ধরে এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস গুলো, সিএএ, সেগুলোকে নাকচ করার জন্য আবেদন করা উচিত। এই নাগরিক সমাজের পক্ষ থেকে এটাই উদ্দেশ্য হওয়া উচিত যে মানুষে মানুষে গড়ে তোলা যে বিভেদের রাজনীতি, যেটা ব্রিটিশরা শুরু করেছিলেন, সেটা খতম করার একমাত্র পথ হলো এই অ্যামেন্ডমেন্টস গুলো সবকটা নাকচ করে দেওয়া। আশা রাখি গণ আন্দোলনের মাধ্যমে, মানুষের সদিচ্ছার মাধ্যমে একদিন আমরা এই জয় পাবই। আমরা সবাই
ভারতের নাগরিক বলে স্বীকৃতি পাবো? বিপন্ন এই সময়ে আমরা একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। এখন সময় আপনাদের সামনে আমাদের আন্দোলনের সাথীর বক্তব্য তুলে ধরা। আমরা আগেই জানিয়েছিলাম আপনাদেরকে শেষে সাথীদের বক্তব্য শোনাবো একদম অনুষ্ঠানের শেষে। তাই আসুন আমরা এখন শুনে নিই সহযোদ্ধার মুখে এই আন্দোলন কোন গতিতে এগোতে চলেছে, এই আন্দোলনকে তারা কোন পাখির চোখে দেখছে। আসুন জেনে নিই শ্রী অরূপ মজুমদার মুখে আন্দোলন কোন গতিতে এগোচ্ছে, আন্দোলন তার কোন দিশায় এগিয়ে চলেছে। আসুন শ্রী অরূপ মজুমদার জেনে নিই সেই আন্দোলনেরই কথা। নমস্কার, আমি অরূপ মজুমদার। আজকে এই বিপন্ন এ সময় এর যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, তাতে আমাকে নো এনআরসি মুভমেন্টের পক্ষ থেকে ডাকার জন্যে এবং আপনারা যারা শুনছেন তাদের সকলকে এবং এই উদ্যোক্তাদের আমি জানাই সশ্রদ্ধ অভিবাদন। বন্ধুগণ, আমি কয়েকটা কথা বলবার জন্য এখানে এসেছি। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে 2019-20 এই যে সময় সারা ভারত জুড়ে যে এনপিআর, সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন হয়েছিল, সেই পার্ক সার্কাস থেকে শাহিনবাগ সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়েছিল। লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন, রাতের পর রাত খোলা আকাশের নিচে প্রতিবাদ জানিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। সারা পৃথিবীর কোনো দুটো দেশের মধ্যে যুদ্ধ নয়, একদিকে সরকার আরেকদিকে সাধারণ মানুষ, এবং সারা পৃথিবীর পার্লামেন্ট, সেখানে আলোচনা হচ্ছে যে কি হচ্ছে এটা ভারতে। সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ জানাচ্ছে যে কি হচ্ছে এটা। শুধু ভারতেই নয়, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ চলেছিল, লক্ষ লক্ষ মানুষ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে মহিলারা সেই আন্দোলনে সব থেকে বেশি এগিয়ে এসেছিল। কিন্তু সরকার, তার হেলদোল কিছু নেই। সরকার কোনো ভ্রুক্ষেপ করতেই রাজি নয়। তারা বারবার আন্দোলন চলছিল, কিন্তু তারা কোনো কান দিতে রাজি নয়। তারা শুধু বলেছিল যে যদি প্রয়োজন হয়, যদি এনআরসির বিরোধীরা অবরোধ করে, তাহলে আমরা তাদের লাশের ওপর দিয়ে হলেও এনআরসি করব। আমরা ভুলে যাইনি সেই ইতিহাস। আমরা মনে রেখেছি প্রত্যেকটি কথা, যে যাদেরকে আমরা বলেছিলাম যে এই যে রাষ্ট্র, যে রাষ্ট্রের তুমি প্রতিনিধি, তার বয়স হলো এখনো 75 বছর হয়নি, আর আমরা হাজার হাজার বছর ধরে এখানকার এই ভূখণ্ডের বাসিন্দা। তোমাকে অধিকার যে দিয়েছে, তোমার সাহস কি করে হয় যে তুমি আমাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইবে? সেই আন্দোলন চলছিল, সেই আন্দোলন ওরা দমন করতে পারেনি। আন্দোলন, করোনার যে প্রভাব, তার ফলে আন্দোলন স্থগিত রয়েছে। তার মানে এই নয় যে আন্দোলন শেষ হয়ে গেছে। এদিকে আপনারা দেখছেন সাম্প্রতিক এই যে কৃষক আন্দোলন, বেশ কয়েক মাস হয়ে গেল দিল্লিতে প্রচণ্ড শীতে সারা রাত খোলা আকাশের নিচে হাজারে হাজারে মানুষ থাকলো। সরকার কোনো হেলদোল নেই, সরকারের কিছু বলার নেই। চলে গেল পুরো গ্রীষ্মকাল, প্রচণ্ড গ্রীষ্মের প্রচুর তাপের মধ্যে সমস্ত মানুষেরা আবার সেই খোলা আকাশের নিচে কাটিয়ে দিল। এখন এসে গেছে বর্ষা, তাও তারা সেখানেই রয়েছে। সরকারের কোনো হেলদোল নেই। এই ধরনের যে একটা
যাদের কোনো বিন্দু মাত্র বিচলিত নয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় পড়ে রয়েছে, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, তাদের কোনো হেলদোল নেই, তাদের কিছু যায় আসে না। কেন কেন তারা এরকম করছে? কেন তারা এনপিআর, এনআরসি, সিএএ, কৃষি বিল, শ্রম কোড, একের পর এক এই আইনগুলো কেন এনেছে? উদ্দেশ্যটা কি? কেন তারা এরকম করতে চাইছে? বন্ধুগণ, এটা খুব স্পষ্ট যে আজ পৃথিবী জুড়ে এবং তার অংশ হিসেবে ভারতেও গুটি কয়েক লোক, তারা ধন, প্রচুর ধন, আরো ধন, আরো ধন, আরো সম্পদ, ধন সম্পদ অর্জন করতে চাইছে। আগে তারা ব্যবসা করত, ব্যবসায় কি হতো? উৎপাদন বৃদ্ধি করো, বিক্রি বাড়বে, তার মুনাফাও বাড়বে, এইভাবেই বাড়ছিল। এখন সেটা চলতে চলতে এমন একটা পর্যায়ে এসে গেছে যেখানে তার উৎপাদন বৃদ্ধি করবার সুযোগ নেই, কেননা যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদনেরই ক্রয় ক্ষমতা মানুষের নেই। ফলে তাদেরকে উৎপাদন বাড়াতে পারবে না। কিন্তু তাদের স্বপ্ন কি? মুনাফা, মুনাফার পাহাড় উঠব, আরো উঁচু, আরো উঁচু, আরো উঁচু, এভারেস্টের থেকে উঁচু হবে তাদের মুনাফার পাহাড়। এইটাই তারা চাইছে। তো তার জন্য কি রাস্তা কি? তাহলে রাস্তা যদি হ্যাক হয় বিক্রি বাড়িয়ে, যেটা সম্ভব নয়, তাহলে তাদের রাস্তা হচ্ছে উৎপাদন ব্যয় কমিয়ে। কিভাবে উৎপাদন ব্যয় কমাবে? তারা দেখছে যে লোকগুলো, এত লোক যারা কাজ করে, তারা তো বেশ কাজ করে পরিবার পালন করছে, ছেলে মেয়ের উন্নতি করছে, বাড়িও বানাচ্ছে অনেকেই, ভালো জীবন যাপন করছে। কেন? আমরা ভাবছি যে আমাদের কত কষ্টের শ্রমের বিনিময়ে আমরা একটু ভালো থাকবার চেষ্টা করছি। ওরা ভাবছে দেখি এই লোকগুলোকে আমরা কত মায়না দিই, এত আমাদের মায়নার টাকা। ওরা ভাবছে যে এটা আমাদের টাকা, আমাদের টাকা নিয়ে লোকগুলো ভালো থাকছে। ভালো থাকার তো দরকার নেই এদের, এরা তো বেঁচে থাকলেই হলো। এরা বেঁচে থাকবে শুধুমাত্র আমার মুনাফার পাহাড়ের উচ্চতা বৃদ্ধির জন্য। এদের তো বেঁচে থাকার অন্য কোনো কারণ নেই। এরা কি জন্য আছে? সমস্ত মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ বেঁচে থাকবে শুধুমাত্র তাদের মুনাফা বৃদ্ধির জন্য। তো সেই মুনাফা বৃদ্ধির জন্য তাদেরকে কি করে সম্ভব? এটা সম্ভব একটা, কি করে এদের যে বেতন এখন দেওয়া হয়, যে উৎপাদন ব্যয়, এটা কমানো যায়। কমাতে গেলে যে লোকটি পরিশ্রম করে 50,000 টাকা উপার্জন করে, তাকে তো ওরা দেখছি 50,000 টাকা কেন দেবো? কেন তাকে 5,000 টাকা ওড়াতে পারবো না? যাকে 10,000 টাকা দেয় তাকে ভাবছে কেন 2,000 টাকায় চলবে না? এই যে তো কি করে করবে? কেন লোকগুলো করবে? লোকগুলোকে বাধ্য করতে হবে, এই মানুষগুলোকে বাধ্য করতে হবে যে তারা যাতে এই পয়সায় করতে বাধ্য হয়। আপনারা লক্ষ্য করেছেন কি, সংবাদে এগুলো খুব ছোট্টখাট্ট নিউজ হিসেবে আসে। এই যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোর তারা সেখানে বিদেশি বিনিয়োগ ডাকলো এবং ডাকবার সঙ্গে সঙ্গেই দেখা গেল যে আন্দোলন করা বেআইনি ঘোষণা হলো। আন্দোলন করলে, আন্দোলনে উস্কানি দিলে তাদের সাজা হবে। এই যে কেন দেশের নিরাপত্তা পর্যন্ত এরা বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, সব জায়গায় পুঁজিপতি, সব কিছু। এরা রেল বিক্রি করছে, এয়ারপোর্ট বিক্রি করছে, যা কিছু দেশের সম্পদ আছে সেটা বিক্রি করছে। এতেই এরা ক্ষান্ত নয়, আরো চাই। তাদের কাজ কি? তারা একমাত্র তাদের স্বপ্ন আমার মুনাফার পাহাড়টা যেন এত উঁচু হয়, পৃথিবীর যে কোনো কোণার থেকে যেন সেটাকে দেখা যায়। তারা কয়েকজন মিলে মুনাফার পাহাড় বড় করে চলেছে, বড় করে চলেছে, বড় করে চলেছে, আরো বড়, আরো বড়, তার শেষ নেই। কে করবে? এই লোকগুলোকে দিয়ে করাতে হবে। তার জন্যে তাদের উপর থেকে যে যত কিছু অধিকার, মনে রাখবেন এক সময়ে মানুষ কৃতদাস ছিল, সেইখান থেকে উন্নতি করতে করতে আন্দোলন হয়েছে,
উন্নতি হয়েছে, আরো আন্দোলন হয়েছে, আরো উন্নতি হয়েছে, আরো আন্দোলন হয়েছে, উন্নতি হয়েছে, থেকে আজ আমরা এই যে আধুনিক শ্রমজীবী মানুষ, শ্রমিক হই, কর্মচারী হই, কৃষক হই, তারা আধুনিক শ্রমজীবী মানুষে পরিণত হয়েছে। আমাদের অনেকই মানুষে পরিণত হয়েছে, আমাদের অনেক অধিকার রয়েছে। এই অধিকারগুলো ফ্রিতে আসেনি। সেই স্পার্টাকাসের সময় থেকে যত বিদ্রোহ, প্রতিটি বিদ্রোহের পরিণামে আমরা একটার পর একটা অধিকার অর্জন করেছি। আজ এরা কি চাইছে? এই প্রত্যেকটা অধিকার এক এক করে কেড়ে নেব, কেড়ে নেব আর কেড়ে নেব। এবং এদেরকে এই যে আজকের যে ধূপ দুরস্ত ভদ্রস্ত শ্রমিক কর্মচারী, সেই জায়গার থেকে তাদের আবার জাস্ট একটা পশুর মতো বেঁচে থাকবে, তাদেরকে এতটুকুই দেওয়া হবে যে যাতে তারা বেঁচে থাকতে পারে। বেঁচে থাকার বেশি কিছু তারা চাইতে পারবে না। তো এটা সম্ভব কিভাবে? এই জন্যেই তারা এই সমস্ত আইন এবং এনপিআর, এনআরসি, সিএ এনেছে। এরা প্রত্যেকটা মানুষের সামনে একটা ভয় ঢুকিয়ে দিচ্ছে যে তুমি নাগরিক কিনা তুমি প্রমাণ করো। কেন আমি প্রমাণ করব? আমি হাজার হাজার বছর ধরে এসেছি, হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বজরা এই জমিতে বসবাস করে। এখানে তারা কেন, কিসের, কাকে, তুমি কে, কোত্থেকে এসছো? কিন্তু তার হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, তার হাতে পুলিশ, তার হাতে মিলিটারি, তার হাতে কোর্ট, সব কিছু তাদের হাতে। তো তাই জন্যে তারা চাইছে আমাদের উপরে এটা চাপিয়ে দিতে। তো বন্ধু, আমাদের শরীরে তো স্পার্টাকাসের রক্ত বইছে, আমরা কি এগুলো মেনে নেব? আমরা এটা মেনে নিতে পারি না। তাহলে কি করব? কিভাবে লড়াই? আমরা দেখছি, আপনারা দেখেছেন, আমরা দেখছি, আগেও দেখতে থাকবো সকলেই, এই যে এত প্রতিবাদ হলো এনপিআর, এনআরসি, সিএ এর বিরুদ্ধে, নিট রেজাল্ট কিচ্ছু নেই এখনো। কৃষক আন্দোলন মাসের পর মাস, 6 মাস 7 মাস পেরিয়ে গেল, বসে রয়েছে, কোনো ভ্রুক্ষেপ নেই সরকারের। একটা কতটা বিবেকহীন হলে যে তার দেশের মানুষ যখন রাস্তায় পড়ে রয়েছে, একবার তো এসে বলবে যে ভাই আমরা চেষ্টা করছি তোমার সঙ্গে, আসো একটা সমঝোতা করে একটা সমস্যার সমাধান করি না। এদের সমস্যার সমাধান এরা ওভাবে করবে না। ফলে আমাদেরকেও লড়াইটা সেই স্তরে নিয়ে যেতে হবে। এইগুলো প্রত্যেকটা দেখে যে এই দিয়ে খালি একটা মিছিল করলাম, একটা মিটিং করলাম, অবস্থান করলাম, করলেই হয়ে যাবে, এরা মেনে নেবে, এরা সেই স্তরের মানুষ নয়। এরা অত্যন্ত নিকৃষ্ট স্তরের মানুষ, অত্যন্ত হিংস্র, অমানবিক এরা, এই শাসকেরা। কেন তারা চারিদিকে তাদের একমাত্র পাখির চোখ হয়ে রয়েছে কি করে আরো মুনাফা অর্জন করা যায়। তাই জন্যই তারা সব কিছুকে দমন করতে চাইবে। তো লড়বো কিভাবে? দেখুন, এই যে লড়াই দেখতে পাচ্ছেন, ওরা সমস্ত শক্তিকে কেন্দ্রীভূত করতে চাইছে। এমনকি সেনাবাহিনীর 3 অংশকে তারা একত্রিত করতে চাইছে। 1 নেশন 1 রেশন কার্ড, একটা কার্ড থেকে সমস্ত বিষয়ে তারা একটা কেন্দ্রীভূত ক্ষমতা করতে চাইছে। কোথায় কোথায় এনআইএ, ইউএপিএ লাগিয়ে দিয়ে তারা ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চাইছে। তার বিরুদ্ধে আমরা কিভাবে লড়ব? এই লড়াই কিন্তু সহজ হবে না। ধরে নেবেন না যে আমরা প্রতিবাদ করব, মিছিল করব, মিটিং করব, মশাল মিছিল করব, ইত্যাদি করব, অবস্থান করব, তাতে ওরা দাবি মেনে নেবে। এরা মেনে নেবে না, এটা বোঝা যাচ্ছে। আজকে সমস্ত ঘটনাগুলো দেখাচ্ছে যে এরা এগুলো মেনে নেবে না। ফলে গতানুগতিক আন্দোলন, গতানুগতিক সংগঠন দিয়ে আমরা পারবো না। এরা সমস্ত কিছু কেন্দ্রীভূত করতে চাইছে। এরাও চায় যে যেমনি সংগঠনগুলো হয়, কিছু নেতা তৈরি হবে, তারাই সব কিছু গাইড করবে, এইটা করো, ওইটা করো, এইভাবে আন্দোলন করো, এইভাবে আন্দোলন করো, ইত্যাদি। কিছু নেতা, তার নিচে হাজার হাজার লাখে লাখে ক্যাডার যদি আসে, তাহলে কিচ্ছু হবে না। টেক ইট গ্র্যান্টেড, আমি এটা বলে দিতে পারি যে কিচ্ছু হবে না। এই দিয়ে ওরাও এটা চায় যে কিছু নেতা থাকবে, দরকার হলে তাদেরকে এদিক ওদিক করে আমাদের দিকে লাইনে নিয়ে আসবো, যদি না পারি তো মেরে দেবো।
বা জেলে ভরে দেবো। হ্যাঁ, কিন্তু ফলে এই পদ্ধতিতে চলবে না। আমরা তাই চেষ্টা করে চলেছি যে এই লড়াইকে ঠিক ওদের উল্টো দিকে নিয়ে যেতে হবে। ওরা যে পদ্ধতিতে খেলতে নামেছে, যে রেফারি ওদের, লাইন্সম্যান ওদের, হ্যাঁ, রুলস যেগুলো তৈরি করছে সব ওদের, সেখানে ওদের রুলে খেলে আমরা পারবো না। আমাদেরকে আমাদের পদ্ধতিতে লড়াই করতে হবে। আমাদেরকে বিকল্প, ওরা সব কিছু কেন্দ্রীভূত করতে চাইছে, আমাদের সব কিছু বিকেন্দ্রীকরণ করতে হবে। একদম নিচু তলায়, সে আলিপুরদুয়ারের গ্রামে থাকুক কি বর্ধমানের গ্রামে থাকুক, হ্যাঁ, কলকাতার বস্তিতে থাকুক কি আসানসোলের ফ্ল্যাটে থাকুক, যে যেখানে আছে সকলকে সেই জায়গার থেকে ঢুকে দাঁড়াতে হবে যে না, কোনো নেতার নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নেই। কয়েকজন নেতা এই আন্দোলনকে পরিচালনা করতে পারবে না, তাহলে আমরা হেরে যাব। যদি অল্প কিছু নেতা এই সমস্ত কিছুকে পরিচালনা করে, তাহলে আমরা হেরে যাব বন্ধু। আমাদেরকে জিততে গেলে লক্ষ লক্ষ মানুষকে নিজস্ব উদ্যোগে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটি এলাকায় দাঁড়িয়ে ভাবতে হবে কিভাবে আমি লড়াইকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে খালি আন্দোলন প্রতিবাদী নয়, ওদের স্বার্থে আঘাত আনবো। ওরা ওই যে পাহাড় গড়তে চাইছে, ওই পাহাড়টাকে কাটতে শুরু করবো আমরা। যদি আমরা পারি তবেই আমরা জিততে পারবো, তবেই এরা পরাজিত হবে। এবং এইটা করবার একমাত্র রাস্তা হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তাদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমাদের উদ্দেশ্য কিছু নেতা গড়ে তোলা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে, হ্যাঁ, প্রত্যেককেই স্বাধীনভাবে সে যেন নেতা হতে পারে। সে যেখানে যে আছে সবাই নেতা, এই রকম এক পরিস্থিতি গড়ে তুলতে হবে। সেই জন্যেই আমরা চেষ্টা করছি, হ্যাঁ, এই বিপন্ন এ সময় এই গ্রুপের মধ্যে দিয়ে, প্রোগ্রামের মধ্যে দিয়েও উদ্দেশ্য একটাই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা জানুক কি পরিস্থিতি, কিভাবে ওরা আক্রমণ নামছে, কিভাবে ওরা আইনকে নিজেদের মতো করে পরিবর্তন করে নিচ্ছে, কিভাবে 1955 সালে আমাদের যে নাগরিকত্ব আইন ছিল, তার আগে আমাদের যে সংবিধান ছিল, সেই আছে আজও সংবিধান, সেই সংবিধান অনুযায়ী আমরা বরাবর ঘোষণা করেছি যে ভারতে বসবাসকারী সকল মানুষ, যাদের পূর্বজরা অবিভক্ত ভারতের, মানে 1935 সালের যে ব্রিটিশ অ্যাক্ট, সেই অনুযায়ী যে অবিভক্ত ভারত, সেই অবিভক্ত ভারতের বাসিন্দা ছিল, তারা সকলেই এই দেশের স্বাভাবিক নাগরিক। তুমি কাউকে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করতে পারবে না। কোনো নাগরিকত্বের কার্ড আমাদের দরকার নেই। আমরা এইভাবেই ছিলাম, আমরা এইভাবেই আছি, আমরা এইভাবেই বেঁচে থাকবো। তোমরা চাইছো আসলে ওই কার্ডের মাধ্যমে প্রত্যেকটা মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে। তোমাদের অমিত শাহ যেমনি বলেছে যে আমরা একটা পাখিকে পর্যন্ত এসে ঢুকতে দেব না। মানুষ তো দূরের কথা, বাইরে থেকে একটা পাখিকে ঢুকতে দেব না। আরে তুমি তো মামুলি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তোমার আগে কত, হ্যাঁ, সম্রাট জন্মেছিল যারা তোমার মতন ভেবেছিল যে সমুদ্রের ঢেউ আমার কথায় থেমে যাবে। তারা বলেছিল সমুদ্রের ঢেউ থেমে যা, থামেনি সমুদ্রের ঢেউ। রাজা সম্রাট শেষ হয়ে গেছিল, তোমরাও শেষ হবে। বন্ধুগণ, আমি শেষ কথা বলবো যে তৈরি হন, প্রস্তুত হন, নিজের এলাকায়, হ্যাঁ, এর আশেপাশে যে আছে, যে যেখানে আছে, আমাদের লড়াই শেষ হয়নি। এই আমাদের লড়াই নতুন করে শুরু করব। এবং এই লড়াই ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না এনপিআর, সিএএ, এনআরসি বাতিল করা যায়। সবাইকে আমার শ্রদ্ধা ও অভিবাদন জানান। ইনকালাব জিন্দাবাদ। সাথী, আমাদের এই পরিবেশন, আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো আমাদেরকে জানান। আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই বিপন্ন সময়ের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আপনাদের সাহায্য দরকার। তাই একটু দেরি না করে তাড়াতাড়ি নিজের মোবাইলটা তুলে আমাদের মেসেঞ্জারে গিয়ে মেসেজ করে জানান, অথবা নো এনআরসি মুভমেন্ট
info1@gmail.com এই মেল আইডিতে আপনাদের ফিডব্যাক আমাদের জানান, আমরা যাতে করে আগামী দিনে আরও ভালো অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ।